সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এরপরে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। দুজনকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। অন্তহীন গুজব, গুজবের শেষ নেই। এই গুজব কিন্তু যে কোনো বিপ্লব বা অভ্যুত্থান ব্যর্থ করার একমাত্র হাতিয়ার। আমি জানি না বাংলাদেশের গন্তব্যটা কোথায়, কিন্তু পরিস্থিতি যা আলামত যা দেখতে পাচ্ছি তাতে আমার কেন যেন মনে হয় যে আমরা নিজেরাই এই অভ্যুত্থান ধরে রাখার জন্য প্রস্তুত নই। আপনি তো এর সাথে সংযুক্ত ছিলেন, জানেন সব কিছু। আপনার কি মনে হয় মতি ভাই? এটাকে তো আমি বিপ্লব বলবো না, যেটাই বলেন অভ্যুত্থানই বলেন। অভ্যুত্থান একটা, আর অভ্যুত্থান স্বতঃস্ফূর্ত হয়। অভ্যুত্থানকে আপনি পরিণতিতে নিয়ে যাওয়ার যে বিষয়, ওই স্ট্রাকচার সাধারণত থাকে না। ওইটা নির্ভর করে ওই অভ্যুত্থানের মধ্যে থেকে গড়ে ওঠা অথবা তার সাথে যুক্ত থাকা লিডারশিপের ম্যাচুরিটির উপরে। মানে পৃথিবীতে আপনি যদি অভ্যুত্থানের ইতিহাস পড়েন, অভ্যুত্থান মানে বিষয়টা স্বতঃস্ফূর্তই হয় সাধারণত। অভ্যুত্থান সংগঠিত হয়, কিন্তু সেটা পরিণতি পায়। আমি ওই জন্যে আপনার এখানেও বলেছি কিনা জানি না, আমরা 4 তারিখেও জানি না যে 5 তারিখে কী হতে যাচ্ছে। স্বতঃস্ফূর্ততা। অর্থাৎ 5 তারিখে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন, সরকার নাই, তখন আর্মি চিফ সবাইকে ডাকলেন ক্যান্টনমেন্টে। এখন কি করব আমরা কিচ্ছু জানি না। ওইখান থেকে গেলাম বঙ্গভবনে। সেইখানে যাওয়ার পরে আমরা ঠিক করতে পারছি না পরবর্তী সরকার কেমনে হবে। এবং পরে দেখেছেন আপনি যে এনসিপির নাহিদ ইসলাম উনি বলেছেন আমরা বিএনপিকে বলেছিলাম একটা জাতীয় সরকার হোক। বিএনপি বলেছে না, জাতীয় সরকার হওয়া ঠিক নয়। তার মানে একে আমি উৎখাত করলাম, রিপ্লেস করবো কি দিয়ে তার কোনো আইডিয়া ছিল না, কোনো ঐকমত্য ছিল না। ফলে আজকে আপনি মনে করছেন যে একটা গুজব যেরকম করে যাচ্ছে, বোধহয় এতে অভ্যুত্থান ব্যর্থ হবে। আমি খুবই দুঃখের সাথে বলছি, এই অভ্যুত্থানের অধিকাংশটা আমি দেখছি যে ব্যর্থই হয়ে গেছে। কেন বললাম? বিতর্ক যেগুলো উঠেছিল, যেগুলো খুব মৌলিক বিষয়ের বিতর্ক ছিল, সেগুলোর কোনো নিষ্পত্তি হয়নি। অতএব জুলাই সনদের ব্যাপারে ভাইস চেয়ারম্যান যিনি প্রফেসর আলী রিয়াজ, উনি বলেছেন যে আমরা 5 তারিখের মধ্যে এই ব্যাপারে একটা ড্রাফট সবার কাছে দিয়ে দেব। আজকে 1 তারিখ, এর মধ্যে ধরেন আরও কয়েকটা দলের সাথে তার কথা বলবার বিষয় আছে। যেটা 2 মাস ধরে আলোচনা করে সিদ্ধান্ত হলো না, সেটা বাকি 2 দিনে কি হয়ে যাবে বলতে পারি। কেন ভেতরে ভেতরে আলোচনা হয়েছে না, আমি তো জানি কতদূর হয়েছে, এটা নিষ্পত্তি হবে না। অতএব উনি নিজেই বলেছেন 3টে ক্যাটেগরি থাকবে। যেটা একমত হয়েছে সেটা বলবেন, যেটা প্রেসিডেন্ট অর্ডিন্যান্স দিয়ে করা যাবে সেটা একটা লিপিবদ্ধ থাকবে, আর যা ডিফারেন্স আছে সেটা থাকবে। তার মানে যতদূর যে ব্যবস্থা আসছে সেই অবস্থায় এটা যাবে। এরকম ডিফারেন্স দিয়ে তো কনস্টিটিউশনের মধ্যে যাবে না। তাহলে জুলাই সনদ কনস্টিটিউশনের পার্ট হচ্ছে না, যেটা এদের এত বড় দাবি ছিল। তারা যদি বলে জুলাই সনদ কনস্টিটিউশনের পার্টই হচ্ছে না, তো এই নির্বাচনটা কী হবে? এর সাথে যেগুলো বলছেন গুজব তো নয়। ধরেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, মতিবি আমি ওই ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, ওইখানকার চাকসুর জিএস ছিলাম, এবং আমি আজকে সকালবেলা একটা মানববন্ধন হয়েছে ঘটনার প্রতিবাদে, সেইখানে বলেছিলাম 68তে ভর্তি হয়েছে ইউনিভার্সিটি। তখন একটা গ্রাম, ওইটা 4টা মাত্র সাবজেক্ট ইউনিভার্সিটিতে আছে, অনার্স, খুবই ওই টাইপের একটা। সেইটাতে এতগুলো বছর পরে আমি গেছি, প্রফেসর ইউনুস কনভোকেশনে ওইসব বিতরণ করবেন, বড় একটা অনুষ্ঠান। ইউনিভার্সিটি দেখে বুক ভরে গেল যে এত চমৎকার একটা ক্যাম্পাস। এমনি পাহাড় উঁচু কিছু জায়গায় নিশ্চয়ই গেছেন, তার মধ্যে গাছ টাছ লাগিয়ে খুবই সুন্দর হয়েছে। এত ভালো ক্যাম্পাস বাংলাদেশে আর নাই। সেইখানের ইউনিভার্সিটির প্রক্টর, তারপরে প্রো ভাইস চ্যান্সেলর, তারা ফেসবুকে কান্নাকাটি করছে যে আমরা এইভাবে বার খাচ্ছি, আমাদের ছেলেরা এরকম কষ্ট ভোগ করছে, আসেন সাহায্য করেন। কেউ আসে নাই, পুলিশটাই কিচ্ছু নেই। পরে আর্মি গেছে, তো আমি ফোন করলাম, কি ব্যাপার, কীরকম হলো? বললো যে তো ইউনুস স্যার ফোন করেছিলেন সেই জন্যে। মানে ইউনিভার্সিটির এত বড় ঘটনায় to make move of the law enforcing agencies, Professor Yunus had to phone. What is this country? মানে পুলিশ তো নাই তাহলে।
আর্মিও যে গেল, আর্মি ওখানে যে কি করবে বলেন তো? এই যে একবার বলেছিল না যে কি বলে ইলেকশনের সময় আর্মিকে নামিয়ে দেবে, একটা অর্বাচীনের মতো ব্যাপার ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছিল, আর্মিরা বলে দিয়েছে ওইটা তো আমাদের কাজই না। এইখানেও যে আর্মি গেছে, আর্মি যদি জিজ্ঞেস আপনি গিয়ে করবো কি, কাকে অ্যারেস্ট করবো না, মারবো, কাকে, আমরা তো চিনিও না কাউকে, ছাত্রদেরও ধরতে পারবো না, গ্রামবাসীকেও ধরতে পারবো না। এইরকম একটা পরিস্থিতি এইটাই চললো। খেয়াল করে দেখেন রাজশাহী ইউনিভার্সিটিতে গোলমাল হচ্ছে, তারপরে আপনার এগ্রিকালচার ইউনিভার্সিটি তো বন্ধ হয়ে গেছে এইসব ঘটনার পরে। যেটা হলো আমি শুনেছি যে বন্ধ হয়ে গেছে নির্বাচন। এখানে আসবো বলে গাড়িতে চড়ে যাচ্ছি, আমার সাথে আমাদের সেন্ট্রাল কমিটি মেম্বার রাজ্জাক আছেন, ওনাকে একটু দেখো তো রায়টা কী হয়েছে কি, সে দেখে বলো না চেম্বার জাস্ট বন্ধ হয়েছে। আচ্ছা, এত তাড়াতাড়ি স্থগিত করে দিল মানে কী ভাবিল, হু মুভ দিস? কেউ তো একজন চেম্বার অ্যাপিল করতে যেতে হবে, তো অ্যাপিল হিয়ারিং হবে, কিছু হবে, নাথিং ওয়াজ ডান অ্যান্ড দ্য জাজমেন্ট ওয়াজ গিভেন। ফলে হয়েছে কি, মানে পুরো বিষয়টা নিজের মধ্যে একটা হতাশা তৈরি করে যে এত রক্তদান, এত বড় আন্দোলন, 15 বছর ধরে এত কিছু করবার পরে এটা কোথায় এসে দাঁড়ালাম? আমার কাছে এরকমই মনে হচ্ছে বলে নাদান, বোঝে না, অথর্ব, কি আর কি ল্যাঙ্গুয়েজ বলবো, সেই সমস্ত লোকের হাতে দেশ গেছে, শাসন গেছে, ফলে এভরিথিং ইজ আনসার্টেন। আমি ভোট আনসার্টেন মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। এম এ আজিজ, বাংলাদেশের অভ্যুত্থানের সঙ্গে আমি যদি বিপ্লব নাই বলি, মাহমুদুর রহমান মান্না বিপ্লব বলতে চান না, আমিও বলি না, এটার সাথে তিউনিসিয়া এবং মিশরের অনেকটা মিল আছে। তিউনিসিয়ায় এই বিপ্লবের পরে একটা দুর্বল গণতন্ত্র আসছে, মিশরে কিন্তু পরিণতিতে সেনা শাসন আসছে। পরিস্থিতি আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা আসলে আমাদের অভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে মুশকিল হয়ে গেছে, সরকারটা মানে রাষ্ট্র চালানোর সরকার হয়নি, যার ফলে এই যে মব জাস্টিস যেটা শুরু হলো, মব সন্ত্রাস, আসলে এটা একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একদম এমন জায়গায় নিয়ে গেছে, এখান থেকে দেশটাকে আর উপরে উঠানো খুব কঠিন, হ্যাঁ খুবই কঠিন। ধরেন শ্রীলঙ্কায় তো সরকার পতন হয়েছিল, ওটা অবশ্য একই পরিবারের ক্ষমতা নিচ্ছে, এখন দেখেন তাদের -3 হচ্ছে মুদ্রাস্ফীতি, অর্থাৎ দেশটা দাঁড়ায় আরো ভালো হয়ে গেছে। কিন্তু আমাদের দেশটা এখন পর্যন্ত অভ্যুত্থানের পরে ঠিকমতো দাঁড়াইলই না। এই ধরেন এই কয়েকদিন আগেও, আগেরটা বাদ দিলাম, কয়েকদিন আগেও রিপিটেডলি কয়েকটা মব জাস্টিস কিন্তু ঘটে গেল। ধরেন ফজলুর রহমানের ঘটনা, তারপরে প্রজন্ম ৭১, হ্যাঁ, এরপরে আসলো ভিপি নূর, তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চায়। তো এই যে পরপর, হয়তো এই সবগুলোর ক্ষেত্রে আমরা পজিটিভ কিছু ভাবছি না, এখানে প্রবলেমও আছে মানলাম, কিন্তু এইভাবে যদি সব কিছু হাতে নেয়, বিশেষ করে আপনি দেখেন ছাত্রদের মনোজগতে পরিবর্তন হয়ে গেছে। সব ইউনিভার্সিটিগুলা ছাত্ররা কোনো কিছু হলেই রাস্তা বেরিয়ে যায় এবং সব নিয়ন্ত্রণহীন। এখন আর্মির নিয়ন্ত্রণ, আর্মির ট্রেনিং তো এই মব জাস্টিস নিয়ন্ত্রণ করা, আর্মি কিন্তু শক্তি প্রয়োগ করে, আর্মি আর পুলিশ তো এক না। একবার শ্রমিক নিয়ন্ত্রণের জন্য গাজীপুরে আর্মি নামাইছে, 2 জন গুলি করে মেরে ফেলছে, এরকম। তো এখন যে অবস্থা গেছে, সর্বশেষ যেটা ঘটলো, ধরেন আমি নিজে কানে শুনেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এক পুলিশ কর্মকর্তাকে, নূর আসবে, নূর আসলে তার হাত পা ভেঙে দিবা। হ্যাঁ, ওরা বলছেন যে এটা এআই দিয়ে বানানো, হ্যাঁ বলা হচ্ছে। হ্যাঁ, তো এখন সে বলতেছে যে স্যার এটা তো অন্যরকম ঘটে যেতে পারে। হ্যাঁ, তখন বলছে এটা প্রধান উপদেষ্টার হুকুম, তুমি বেশি বোঝো, করো। এটা সম্ভবত এআই দিয়ে বানাইতে পারে। তো যাই হোক, এখন নূরকে ধরেন যে ধরনের পেটানো হলো, এতটা না হলেও হতে পারত। হ্যাঁ, আর নূর তো নাকি পিটানো জায়েজ নাকি? না, তো আপনি বললেন এতটা না, আমি তো এতটা বলছি এই জন্যেই, সব কিছুতে মব কেন? আপনার যদি জাতীয় পার্টি ফেসিবাদের দোষর ছিল, আপনি আইনে পন্থায় তাকে নিষিদ্ধ করেন। আপনি সব ওখানে গিয়ে অফিসে গিয়ে ভাঙতেছেন, অমুক যা ভাঙতেছেন, অমুক যা ধরতেছেন,
আইন শৃঙ্খলা দেশটা তো বাঁচাতে হবে, দেশটা তো কেউ বাঁচাচ্ছে না। না, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এর জন্য সরকারকে দায়ী করব। সরকার কেন পারলো না? ওই যে শুরুতে আপনি দেখেন বিদেশ থেকে বলছে এই যে বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে দিছে, এবং এই উপদেষ্টা পরিষদও চুপ থেকেছে, সব ভাঙা প্রতিষ্ঠান ভেঙে ফেলে চুরমার করে দিচ্ছে মব জাস্টিস করে। এবং এই যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি করছে, তারপর পুলিশটা ধরেন ঠিক করতে পারলো না। অর্থাৎ এই সরকার শুরুটা করবে কোথায়, শেষটা করবে কোথায়, এটাও বুঝতে পারে নাই। ধরেন পুলিশ আপনার 5 তারিখের পরে আপনার প্রায় 50% পুলিশ স্টেশন আগুন দিছে, 50% পুলিশ স্টেশনের অস্ত্র লুট হয়ে গেছে, অনেক পুলিশ মেরে ফেলা হয়েছে। অথচ এই পুলিশটাকে কিন্তু আগে দাঁড় করানো, সেটা কিন্তু করা যায় নাই। আপনি ধরেন আনসার ভিটিপি আছে বা রিক্রুটমেন্ট, নতুন রিক্রুটমেন্ট করে পুলিশ তো দাঁড় করতে পারতো, এখনো করতে পারে নাই। সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের যে চেষ্টা, সেটা তো হয় নাই। এইবারে আমার কাছে মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিতে চায়, কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে, তার পক্ষে দেওয়া কঠিন। এই জন্যে এবার নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো। আমি মাহমুদুর রহমান মান্নার কাছে আবার যাই। আর সেটা হচ্ছে যে এই সাধারণত বিপ্লব বা এই অভ্যুত্থানের পরে মানুষের মধ্যে প্রত্যাশা জন্ম নেয় অনেক বেশি, যে কারণে অল্পতেই তারা বিগড়ে যায় কিছু এরকম হইলেই। আর মানুষ চায় একটা স্টেবল গভর্নমেন্ট, তো সেটা আমরা পাই নাই নানা কারণে, যেটা আপনি আগেও বলছেন। তো এই পরিস্থিতিতে এখন যে অবস্থার মধ্যে যাচ্ছে দেশটা, এখন যেভাবে এই যে গত 24 ঘন্টায় যেসব খবরাখবর আমাদের সামনে আসলো, আর এখন তো মোবাইল ফোনেই আপনার তামাম দুনিয়া, বাংলাদেশ তো আছেই, কিন্তু এই অবস্থায় মানুষের মধ্যে যে পেরেশানি, এইটা দূর করার পথ কি? এটা তো $1 বিলিয়ন কোয়েশ্চেন করেছেন একটা, এটা জবাব এত সহজে কেমনি দেব। তবে আমি আবার একটা জিনিস মনে করি কি, ধরেন যে অধৈর্য হওয়ার কথা বললেন বা মানুষের আকাঙ্ক্ষা যে বেড়ে যাওয়ার কথা বললেন, আকাঙ্ক্ষা বেড়ে যাবার মধ্যে কোনো দোষ নাই। রক্ত যত বেশি দিয়েছি তত আকাঙ্ক্ষা টকবক করছে, এবং যেভাবে রক্তটা দিয়েছি তাতে বড় চ্যালেঞ্জ দিয়েছি। মানে যেভাবে আবু সাইদ মারা গেছে, ওর তো বিগেস্ট চ্যালেঞ্জ, আর কি চ্যালেঞ্জ দেবে? তো ওইটা দেখে আমরা উদ্বুদ্ধ, দেশ বদলাতে পারবোই, আমরা জান দিতে পারি যেহেতু। এবং দেখেন মুক্তিযুদ্ধের পরে একটা বছর পর্যন্ত এই চেতনা খুব জাগরুক ছিল, আমি এরকম দেখি নাই। 16 ডিভিশন তো কয়েকদিন পরেই নেমেছিল, কিন্তু এখন 1 বছর পরেও আমার নিজের কাছেই মনে হয় সমস্ত স্মৃতি যেন গতকাল দেখছি, চোখের সামনে ভাসে, মানুষের সামনেও কিন্তু তাই। ফলে মানুষের এই আকাঙ্ক্ষা তো থাকবেই। আমরা প্রফেসর ইউনূসের উপরে বা তার নেতৃত্বে গঠিত সরকার উপরে খুব আশা করেছিলাম, এটাতেও আমি অন্যায় মনে করছি না। কেন করছি না? জিয়া রহমান সাহেবের কোনো অভিজ্ঞতাই ছিল না, হি ওয়াজ একটা সেলিব্রিটি ইভেন্ট, জাস্ট আর্মি অফিসার ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তার বিরাট একটা ব্যাপার স্যাপার ছিল, তার বাইরে তার কোনো এক্সপিরিয়েন্সই নাই। ডক্টর ইউনূসের কাছে ওই মেজারমেন্ট উনি কিছু না। উনি কীরকম করে দেশ একদিন ধরে চালালেন, একটা পার্টি বানালেন, সেই পার্টি আজকে ডমিনেট করে দেশকে। আর প্রফেসর ইউনূস তার শুরুতে একটা নাগরিক শক্তি করতে গিয়ে কিচ্ছু করতে পারেন নাই। এখনও যখন আসলেন, সবাই আমরা তাকে বললাম আপনি দরকার লাগলে একটা পলিটিক্যাল কাউন্সিল করেন, সবাইকে ডাকেন, বিভিন্ন সময় তার সাথে বসে বসে কথা বলে বলেন কীভাবে করা যাবে। হি ডিড নাথিং। উনি নিজের মতো যেটা চালাতে গেছেন, ওগুলো তো চালানো বলে না। মানে অনেকগুলো ইভেন্টে দেওয়া যাবে যখন তাদেরকে নির্বিকার বলেছে, কোনো ভূমিকা ছাড়া বলে গেছে, মনে হচ্ছে অ্যাজ ইফ দে আর জাস্ট সিটিং ওভার দ্য ডিস্ট্রাকশন অর দি, মানে যাই হয়েছে ডিভাস্টেশন যাই, ওটার উপর তারা বসে আছেন, আর কিচ্ছু করেননি। এই সাম্প্রতিককালের ঘটনা যেগুলো দেখছেন সবগুলো একই রকম ঘটছে বলে আমি মনে করি। এখন পর্যন্ত মতিভাই মানুষের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে না, ভোট কী হবে, এটা কোন ধরনের কথা। 6 মাসও সময় নেই, অলরেডি ভোটের, মানে উনি বলছেন ট্রেন তো চলতে শুরু করেছে, ট্রেন চলতে শুরু করছে, কিন্তু সেটা যে জস নেই, মাঝবাজি খালি ধাক্কা খাচ্ছে, আটকে যাচ্ছে, এটা উনি দেখেও যেন দেখছেন না। এটার সলিউশন কি? একটা বলতে পারেন, এই গভর্নমেন্টকে আরও এফিশিয়েন্ট হতে হবে। এই গভর্নমেন্ট আরও এফিশিয়েন্ট হতে পারবে ফার্স্টলি এই গভর্নমেন্ট কি রিয়েলাইজ করে যে তাদের এই মিস্টেকের কারণে তারা এটা পারছে না, বা এই জায়গায় ভুল হচ্ছে, থেকে এইভাবে কারেকশন করা দরকার। আমি দেখছি না। গতকালকে তারা 3টা দলের সঙ্গে বসলো, দেখার মাধ্যমে আমি প্রশ্ন করতে পারি, যদি আমি এই প্রশ্নটা করছি এখানে আলোচনার জন্য বলছি,
ওই 3টা দলকে উনি কিসের ভিত্তিতে সিলেক্ট করলেন? হোয়াই 3 অনলি? এটা আমাকে অন্যরা জিজ্ঞেস করেছে। আজকে আবার শুনলাম আগামীকালকে আমাদের 7টা দলকে ডেকেছেন 5টার সময়, তারপরে আবার অন্যদের উদ্দেশ্যটা কি? মানে আলাদা করে ডাকছেন, আমি তো বুঝছি না। সবাইকে ডেকে উনি যদি অ্যাপিল করেন, দেখেন এই 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 পরিস্থিতি, কিন্তু নির্বাচনটা করতে তো হবে, আমি আপনাদের হেল্প চাই, আমি কিভাবে ইলেকশনটা করতে পারি বলেন, অ্যাপিল যদি করে আমাদের, মানে এই গভর্নমেন্টের মতো এই সহযোগিতা কোনো সরকার পৃথিবীর কোথাও পেয়েছে কিনা আমার সন্দেহ আছে। যাই করছে, যত ভুল করছে, আমরা ঠেকে পড়ে বলছি তা তোমার সাথে আছি, এবং তাকে আমরা অ্যাডভাইস দেওয়ার কথা বলেন, আন্দোলন বন্ধ করে দেওয়া, মানে কিছুই ডিস্টার্ব করছি না। তারপর তার অ্যাপ্রোচ নাই। আজকে পত্রিকায় যখন পড়লাম ডক্টর ইউনূস বলেছেন 3 দলকেই যে কোনো নির্বাচন হবেই, উনি হোয়াট ইজ দিস? উনি কমান্ড করছেন আমাদেরকে যে নির্বাচন কিন্তু হবেই। নির্বাচন হবে কীরকম করে? পুলিশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যায় নাই, পুলিশ চট্টগ্রামের একটা সেন্টারে ব্যালট বাক্স নিয়ে চলে যদি যায়, ডাকলে যে যাবে তার গ্যারান্টি কী? মানে আমি আজকে প্রশ্ন করছি, মানে আমি চাই, আমি মনে করি যে নির্বাচন ছাড়া এই ক্রাইসিস থেকে ওঠার তো উপায় দেখছি না, অথচ আমি বলছি যে এই ভোটটা হবে কীরকম করে? পুলিশ আসে নাই, আর্মিকে আনতে হয়েছে, সেটাও চিফ জাজকে বলে, চিফ অ্যাডভাইজারকে ফোন করে ডেকে। ওনার এটা ফিল করা দরকার না যে আমি এখন কোথায় আছি, আই এম প্রিজাইডিং ওভার হুইচ কান্ট্রি, আমি কোন দেশ রান করছি, কোন দেশ অ্যাডমিনিস্ট্রেট করছি, বোঝা দরকার তার। উনি এটা যদি না বুঝতে পারেন, দেন আই এম সরি, আমার হয়তো একসময় বলতে হবে, আজকে বলবো না আমি, কিন্তু হয়তো আমার একসময় মুখ দিয়ে বেরোবে, এদের দিয়ে হবে না, কী করবো তাছাড়া। অনেক ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আজিজ, নির্বাচনের কথা আপনি বলেছিলেন, নির্বাচনের চ্যালেঞ্জ, এই অনেকগুলো চ্যালেঞ্জ, যেটা সরকার যেভাবে যে দুর্বল সরকার বলছি আমরা, এই সরকারের পক্ষে নির্বাচন পরিচালনা করা সহজ, মানে কতটা কঠিন এটা আমরা বুঝতে পারছি। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় এই সরকার নির্বাচন করতে পারবে না, একদমই পারবে না। সরকার চালাতে পারে নাই, রাষ্ট্রে কোনো অর্গান ঠিক করতে পারে নাই, এবং নির্বাচন করাটা আরও কঠিন, আরও কঠিন। ধরেন এই যে চিটাগাং ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিতে দেখেন আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অ্যাক্টিভই করা যায় না। আর সব জায়গায় মূল কথা হচ্ছে, সব জায়গায় তরুণদের মব জাস্টিস, এটা হলো বড় সংকট। বাক্স দিবেন, মব জাস্টিস হয়ে বাক্স লয়ে চলে যাবে, কি করবেন? কে ঠেকাবে? অর্থাৎ পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি, তাতে তো নির্বাচন, এই সরকারের পক্ষে নির্বাচন ব্যবস্থা করা না, কিন্তু নির্বাচন তো হতে হবে। নির্বাচন হলে আপনার সুপ্রিম কোর্টে তো আপনার তত্ত্বাবধায়ক সরকার প্রায় পাশ হয়ে আছে, একটা নতুন করে একটা সরকার করে দিক, নতুন করে সরকার করে দিক, আর যেগুলো দল নিয়ে বসে, এই দলগুলো নিয়ে একটা স্টিয়ারিং কমিটি করুক। কারণ হচ্ছে প্রথম থেকে মান্নাবার প্রিয় টিচার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করেছে এই সরকার, বসতেই চায় নাই, পাত্তাই দিতে চায় নাই। ওনারা চায়া চায়া দেখা করছে, অনেক সময় করছে। এখন এই দলগুলোর প্রয়োজন একটি জায়গায়, যেসব ওই যে কতগুলো দফা টফা আছে না, ওই দফা টফার ব্যাপারে একটা স্ট্রিক্টলি একটা জায়গায় এনে আমার মনে হয় এই দলগুলো নিয়ে একটা স্টিয়ারিং কমিটি করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেওয়া, এবং তাহলে হয়তো সম্ভব। এবং আমাদের দেশে ধরেন ভারতে তো 1 মাস ব্যাপী নির্বাচন হয়, এই 300 সিটে সারা বাংলাদেশে নির্বাচন এই সরকারের পক্ষে সম্ভব না, এমনকি রাজনৈতিক দলগুলোকে একসাথে করলেও নয়, কারণ প্রশাসন, আইন আরেকটা সরকার, হ্যাঁ একটা সরকার তো লাগবে, ছায়া সরকার লাগবে একটা, তাছাড়া এই সরকারের পক্ষে সম্ভব না। এই সরকার বিদায় না থাকলেও আর কি করে অর্নামেন্টস হিসেবে থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকার থাকবে। না, এটা থাকে কিভাবে? থাকতে পারে না তো, দুইটা সরকার তো থাকতে পারে না। দুইটা সরকার না, সুপ্রিম কোর্টে তো আপনার তত্ত্বাবধায়ক রায় হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, এই সরকারকে ইলেকশন কমিশন তো আছে, হ্যাঁ, ওই সরকার তো আপনার নির্বাচনের জন্য করলো। নির্বাচনের সময়টাতে পুরো আইন শৃঙ্খলার ব্যাপারটা কিন্তু যাবে নির্বাচন কমিশনের কাছে, সরকারের হাতে আর থাকে না, এটা জানেন তো? হ্যাঁ, তা জানি। তো আপনি যেটা বলছেন যে এই সরকার রাইকে আরেক সরকার, সেটা তো হবে না। না, আর এক সরকার না, তত্ত্বাবধায়ক বলছি, এই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন। আর ছায়া যেটা বললাম, সবগুলো দলকে
হেল্পিং হ্যান্ড হিসেবে একটা স্টিয়ারিং কমিটি বা একটা কিছু করে তারা হেল্প করলো, আর এই দেশটাকে কয়েকটা ভাগে ভাগ করা। একবারে 300 সিটের নির্বাচন করতে পারবে না, আর সেই পরিস্থিতি এখন নাই। কারণ দেশের সব ছাত্ররা একটু হলেই কিন্তু মব জাস্টিস করে। সুতরাং ওই জায়গায় ছাত্রদের মনোজগৎ পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এই দেশে ধরেন ডিভিশন, 2 ডিভিশন, 3 ডিভিশন বলেন, আলাদা আলাদা ইলেকশন, কয়েক দফা ইলেকশন করুক, এবং সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তাদেরকেও রাখেন, পুলিশকে ওরিয়েন্টেশন ট্রেনিং দেওয়া হচ্ছে, দিবে, এইসব করে জোরাতালি দিয়ে ইলেকশন করতে হবে। না যাই হোক, মান্না ভাই আপনার কাছে যেটা আবারও আসি, যেটা আপনি যে সমাপনী মানে যেটা শেষ করতে চান নাই, তবু আমি ওখান থেকেই শুরু করি। ব্যর্থতা তো এটা পরিষ্কার, এটার মধ্যে আর নতুন করে বলারই কিছু নেই, কোনো সায়েন্সেই মিলে না যে তারা সফল হয়েছেন। তো এই ব্যর্থতার কি রেখে এই এত বড় একটা নির্বাচনী আয়োজন কীভাবে সম্ভব? আমি জানি না, তবে আগামীকালকে তো উনি আমাদেরকে ডেকেছেন, আমি এখানে বলবো বলে ভেবেছি যে এখানে আপনার সাথে আলাপ করছি, এটাই তাকে বলবো যে আপনি কি পারবেন এই অবস্থায়। সমস্যা একটা আছে, হি ওয়াজ মাই টিচার, মানে ওই রেসপেক্টটা রাখতে কোনোভাবে যদি ভুল না বোঝেন, সেটা রেখেই আমি হয়তো বলবার চেষ্টা করব। এবং আমার তাকে বলতে হবে যে আপনি যদি ইলেকশন করতে চান, আমি আজিজ ভাইয়ের কথাটা কেন আমি যেরকম বুঝি সেটা বলি। ধরেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটা, রিভিউটা তো এখন রায়টা সাসপেন্ড রাখা হয়েছে, কত ডিসেম্বরের কবে যেন দিয়েছেন আবার ওই হিয়ারিংয়ের ডেট। এটা আরও আগে করে যদি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে এটা, তাহলে তো এটা চলে যেত অটোমেটিক্যালি। কিন্তু আমি জানি না তত্ত্বাবধায়ক সরকার তখন বানাতো কে, তত্ত্বাবধায়ক সরকার বানাবার তো কোনো রুল নেই, আগে রুলটা তো কার্যকরী হবে না, ওটার মধ্যে একটু জটিলতা আছে। যদি তত্ত্বাবধায়ক সরকার আপাতত এইভাবে কোর্টে সাসপেন্ড রাখে, অনেক সময় যে বাস্তব হলো যে এটা রায়টা কার্যকর করা যাবে না, তাই আমি দিচ্ছি না, তোমরা এই পথে করে আসো, তারপরে তত্ত্বাবধায়ক সরকার আবার করব, হতে পারে এরকম, আমি লাউডলি বললাম। দ্বিতীয়ত করা যায় যেটা, যে সরকারটা থাকলো, কিন্তু উনি যেটা বলছেন সোর্ট অফ অ্যান অ্যাডভাইজারি বডি বলেন বা স্টিয়ারিং কমিটি বলেন, কিছু একটা হলো যার সাথে এই সরকার নিয়মিত আলাপ আলোচনা করে নির্বাচনটা কিভাবে করা যায়, মানে প্রেফারেবলি এখানে সব পার্টির প্রতিনিধি থাকুক, যাতে তারা লায়েবল থাকে, বলবে যে না সবাইকে নিয়ে নির্বাচন করা যাক, আপনারা পরামর্শ দেন যেভাবে করা যায়। ওরকম একটা কিছু হলে যদি মানুষ মনে করে যে না সব পার্টি মিলে নির্বাচন করছে, তাও একটা কনফিডেন্সের জায়গা আসতে পারে। কিন্তু আমি সত্যি বলছি, এইটা আমি আপনার মাধ্যমে যারা শুনছেন সবাইকে বলছি, সবার মাধ্যমে সরকারের বোঝা আছে তাদেরকে আমি বলতে চাই, কোনো গ্যারান্টি নেই। এখন তো ভাই এরকম হয়েছে, জানেন থানার ওসি নির্দিষ্ট দলের প্রেসিডেন্ট সেক্রেটারি সকাল বিকেল পারলে ফোন করে, ভালো আছেন, শরীর ভালো, জ্বর হয় নাই তো, এইরকম পরিস্থিতি হয়ে গেছে। কারণ তারা দেখছে ওরাই ক্ষমতায় যাবে, তারা দেখছে যে ওরাই সব জায়গায় বসেছে, প্রশাসনের ভাগে একটু একটু এরা ওরা পেয়েছে, তাদের নিয়ে দ্বন্দ্ব রাখছে। এই যে ধরেন সাদা পাথর নিয়ে, বালু নিয়ে যে কাণ্ডটা হলো আমরা দেখলাম না, কোনো নিয়ন্ত্রণ তো নাই গভর্নমেন্টের। তো ওইখানে যদি না থাকে, তাহলে ভোটের বাক্স তো সাদা পাথরের চেয়ে দামি, ওইটাতে রাখবেন কীভাবে, এটা ভাবতে হবে না তাদেরকে। এই জন্যে তারা এইটা করবেন, যদি এটা করে তারা মনে করেন যে কনফিডেন্স পেয়েছে হবে ভালো, না হলে আই ডোন্ট নো কাম হোয়াট কী হবে সেটা আমি বলতে পারছি না। তাহলে এই অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে বলে মনে হয়? না, পথ হারিয়েছে কি, তারা তো দিব্যি দেখছে ঘোরাফেরা, তাদের মধ্যে খুব বিকার আছে বলে তো আমার মনে হচ্ছে না। ডক্টর ইউনূস গতকালকে যেরকম করে বলেছেন, আপনি তার কথার মধ্যে কোনো ছোঁয়া পেয়েছেন যে হি ইজ ভিজুয়ালাইজিং এ ক্রাইসিস? নো, উনি এখনও আগের মতোই বলে পাচ্ছেন এমন ভোট হবে সারা দুনিয়া অবাক তাকিয়ে রইবে। আর আমার কাছে মনে হয় নির্বাচনের এমন 12টা বাজবে লোকে বেকুব হয়ে যাবে, কি বললো কি হলো এটা, এইরকম। কিন্তু ওনার মধ্যে তো এই ফিলিং দেখছি না আমি। এই যে আবার বললাম, এই কথা যখন বলি তখন আমার মনের মধ্যে কষ্ট হয়, স্যার সম্পর্কে এরকম বলতে চাই না, কিন্তু এটা আবার সাধারণ মানুষ লোকে শুনে বলবে এইখানে শিক্ষক স্যারের নিয়ে তো কাজ হচ্ছে না, আপনি রাজনীতির কথা বলেন, তখন আমাকে এটা বলতে হচ্ছে যে দে হ্যাভ, আমি মনে করি টু আ গ্রেট এক্সটেন্ট ফেল করেছে। বাকি যে সাকসেসফুল হবে, এখনও প্রপারলি যদি করে সাকসেসফুল হতে পারবে, কিন্তু তার কোনো লক্ষণ আমি দেখছি না। ধন্যবাদ আপনাকে। আজিজ, আপনি জানেন যে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলছেন যে গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। ব্যক্তিগত সমালোচনা করতে নাই, উনি অনেক কিছুই করেন,
না, এটা বলেছেন, এই যে অন রেকর্ড বলেছেন। হ্যাঁ, রেকর্ডই বলছে, গুজবের বিষয় নয়, বাস্তবতা। এখন যে ইলেকশন সামনে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে ইলেকশন হবে ফেব্রুয়ারিতে। এখন ইলেকশন কিভাবে হবে এখানে গুজবের বিষয় না। মানে ইলেকশন করতে হলে আইন শৃঙ্খলা বাহিনী দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি দরকার, রাজনৈতিক দলগুলোর ভিতরে অর্থাৎ নির্বাচনের সব স্টেক হোল্ডারদের কিন্তু অংশগ্রহণ দরকার। এখন রাজনৈতিক দলগুলোর ভিতরে অনৈক্য, আপনি দেখেন দুইটা বলয়ে ভাগ হয়ে গেছে, দুইটা বলয়ে। একটাকে বলবো যে একটু উগ্র উগ্র ভাব, আর একটা ধরেন নির্বাচনের পক্ষে। তো এখানে তো আপনার গুজবের বিষয় না, বাস্তবতা হচ্ছে নির্বাচন অনুষ্ঠান করার যোগ্যতা এই সরকারের নাই। পরিস্থিতি যা, তাতে করে এটা গুজব নয়, এটা বাস্তবতা। ইলেকশন ওনারা করতে পারবে না। ইলেকশনের শিডিউল দিবে, মাঠে গিয়ে সব কিছু নিয়ন্ত্রণ হারাবে, সব কিছু নিয়ন্ত্রণ হারাবে, কিছুই করতে পারবে না, সব নিয়ন্ত্রণে চলে যাবে অন্যদের। এটা জেনে আমরা এই নির্বাচনে যাচ্ছি কেন? যাচ্ছে, নির্বাচন দরকার, কারণ এই সরকার তো পারছে না। বহু আগের থেকেই বলা হচ্ছে সরকার পারছে না, সরকার নির্বাচনটা প্রথম থেকেই দেওয়া উচিত ছিল। ওই 3 মাস 6 মাসের কথা, কি সব সংস্কার বার করছে, এগুলো তো পুরনো কথা, আর বলতে চাই না। এত সংস্কার তো দরকার ছিল না। সংস্কার হয়েছে কোনোটা না? তাইলে কি হলো? মাহমুদুর রহমান মান্নার কাছে এখন আমাদের প্রশ্ন, আমরা জানতে চাই আসলে কি হতে যাচ্ছে। আবার এই প্রশ্ন করলেন যেটা আমি জানি না, আপনি জানেন না, কেউ জানে না। কেন অনেক সময় হয় বুঝলেন, একটা গ্রে এরিয়া তৈরি, আপনি বুঝতে পারেন না, সময়ের সাথে সাথে বোঝা যায়। যেমন ধরেন, আমি আপনার এখানেই সম্ভবত বলেছি, সব জায়গায় আমি নির্বাচনের ব্যাপারে খুবই আশাবাদী ছিলাম যে হবেই। কেন? আমি মনে করেছি, এখন আমি মনে করি নির্বাচন ছাড়া ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র আপনি পা রাখবেন কীভাবে? অতএব এটা লাগবে। আমরা সবাই গণতন্ত্র চাই, অতএব আমরা সবাই নির্বাচন চাইব। আমাদের মত পার্থক্য থাকবে, কিন্তু তারপরেও বলবো আচ্ছা বৃহত্তর স্বার্থে আমি এটাতে ছাড় দিলাম। কিন্তু এখন তো ইস্যুটা আরেক জায়গায় চলে গেল। এখন আমরা যেটা আলোচনা করছি, এইটা আপনার সংস্কারে কি মত পার্থক্য, এটাতে কি গণপরিষদ হবে নাকি আপনার পিআর হবে, সেই আলোচনা কিন্তু করছি না, আলোচনা নাই। সেই তো। তো এই পরিস্থিতি, এই যে অনেকে জিজ্ঞেস করে না যে আসিফ নজরুল সাহেব বলেছেন গুজব বিশ্বাস করতে নাই, আমি যদি ওনার জায়গায় থাকতাম আমি হয়তো একই কথা বলতাম, কিন্তু আমি ওনার জায়গায় নাই বলে আমি তাকে জিজ্ঞেস করতে পারি, আচ্ছা প্রধান সেনাপতি যে প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, এটা কি গুজব না সত্যি? ক্যাডি আনসার করতে পারবে না, কারণ আমি জানি যেটা হয়েছে, সবাই জানে। কেন করলো? এটা তো কোনোদিন আগে হয়েছে বলে আমি জানি না, কেন হলো? মানে এমনিতে যখন প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন, তাকে ডেকেছিলেন প্রধান বিচারপতি, তখনই কিন্তু কথা উঠেছিল প্রধান উপদেষ্টা কি প্রধান বিচারপতিকে ডাকতে পারেন? প্রায় সবই মানে কমন মত ছিল যে আর ডাকতে পারেন না। তাহলে ডাকলো কেন? এটা একটা কথা উঠেছে। এখন উনি গেলে দেখা করতে পারেন না, তা বোধহয় এরকম কিছু ব্যাপার নেই। হ্যাঁ, দেখা তো করতে পারবেন, এর আগে 2 বার করেছেন। হ্যাঁ, তো এখন এই ক্রাইসিসে উনি দেখা করবার পরে একটা স্পেকুলেশন তো হবেই, এই গুজব আপনি কীরকম করে ঠেকাবেন, এবং এই স্পেকুলেশন চলছে। এবং এইটা দেখে আবার এক পক্ষ বলছে ভারতীয় একটা ষড়যন্ত্র শুরু হয়েছে, ভারতে একটা টেক ওভার হবে, সেই জন্য সব গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। মানে আপনি কোনো দিকে হাঁটতে পারবেন না, যেদিকে যাবেন সেদিকে একটা ব্যারিকেড হবে, একটা সমালোচনা হবে, আপনি কন্ডেমড হয়ে যাবেন। এইরকম হয়ে গেছে পরস্পরের প্রতি। অনেকে আবার 75 সনের নভেম্বর মাসের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। নভেম্বর মাস মানে আগে তো 3রা নভেম্বর, তারপরে 3rd নভেম্বর। 3রা নভেম্বর তো হয় নাই, যেটা হয়েছে আপনি সেটা 7 নভেম্বর বলতে পারেন। মানে এটা একটা পিপলস ইনসারেকশন হচ্ছে, বিরাট বিষয়। এরপরে প্রতি বিপ্লব যে হতে পারে না তা নয়, কিন্তু প্রতি বিপ্লব যদি হবেই, আর্মি যদি টেক ওভার করে ফেলবে, এরকম ধান্দা নিয়ে তারা মুভ করছে, তো তাদের তো 5ই আগস্টে সবচেয়ে বড় সবাই ছিল, তারা ডেকে ডেকে কেন ইউনিসেফকে নিয়ে আসবে? তারা নিয়ে নিল। আমি জানি না, আমার সাথে অনেকেই হয়তো বিতর্ক করবে, বা যারা আমার এই মত পছন্দ করে কাল থেকে আক্রমণ করে কি, তাও আমি জানি না। আই ডোন্ট কেয়ার, আমি যুক্তির সাথে থাকলে আমি সেটা খণ্ডন করতে পারবো। আমি বলতে চাই, আমি যেটা দেখছি, যদি সেই সবাই বিষয়টা ছিল তাহলে তো ওইটার টাইম ছিল। এখন কি এটাই হবে? দেখেন, মতে এরকম করে পলিটিক্সে কখনোই মানে প্রেডিকশন করা যেতে পারে না।
কোনো সময় আপনি একটা মানুষকে চূড়ান্তভাবে ভালো বা চূড়ান্তভাবে খারাপ বলতে পারবেন না। আজকের লোক কালকের লোক এক হয় না, একই লোক আজ এবং কাল এক হয় না। আজকের ঘটনা কালকের ঘটনা দিয়ে মূল্যায়ন করা যায় না। সেই কারণে আমি বলছি গতিশীল রাজনীতির মধ্যে মানে যেটা ডিকটেশন অফ টাইম হবে, যেটা এখন করতে হবে সেটাই হবে। আপনার 54 বছরের রাজনৈতিক জীবনে বা আরো বেশি সময়, অনেক বেশি, অনেক বেশি রাজনৈতিক জীবনে কি এরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন কখনো? না, আমি দেখছি না। কেন বলি, ধরেন এটা আপনারও মনে আছে, যখন ইয়াহিয়া খান ক্ষমতা নিলেন তার আগের মুহূর্তে ইট ওয়াজ এ ডেডলক, বিরাট রকম। উনি ক্ষমতা নিলেন, তার যে মার্শাল ল, এবং সবাই চুপচে ছিল, আমরা মেনেছি। এখন কিন্তু মার্শাল এগেনস্ট একটা বিরাট ধরনের কথাবার্তা চলছে। আর্মির মধ্যে সবাই বলে যে আগের মতো আর্মি নাই, এরা ওই রকম বেনিভোলেন্ট না, ওরা ওই কাজ করতে পারবে না। কিন্তু তখন বিতর্কটা হয়েছে যে মেজরিটি শেখ মুজিবের তাকে ক্ষমতা না দিলে কনস্টিটিউশন পয়েন্টটা এইটাই, কিন্তু উনি যে 6 দফা করবে ইয়াহিয়া খানদের কথা যে এটা নাকি পাকিস্তান ভেঙে যায়। কিন্তু এখন যেটা হয়েছে এটা অ্যাবসলিউটলি থিওরিটিক্যাল ডিবেট ছিল, নিষ্পত্তি করা যেত। আমি মনে করি ধরেন আপনার পিআর বা পিআর না অভিজ্ঞতা আছে, শেষ পর্যন্ত বলতে পারতাম ভাই তাহলে এই বছর থাকলো, সামনের টার্মে দেখা যাবে, সময়টা ওপেন রাখলাম। আমরা তো তাই বলেছিলাম। ডক্টর ইউনূসও এই কথা খুব চমৎকার বলেছিলেন যে আমি কোনো কিছু চাপা পড়ার সংস্কার, সবাই যা মিলে করবে আমি তার সাথে আছি, যা বাকি থাকবে সেটা ভবিষ্যতের জন্য রেখে দেবো। ওইটা তো আটকানি। কিন্তু এখন যেটা আটকাচ্ছে সেটা তো একটা ডেঞ্জারাস বিষয়, এই জন্যে যে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই। এইখানে আপনার গুড অ্যাডমিনিস্ট্রেশন লাগবে, কন্ট্রোল লাগবে। এইটা যদি করতে না পারেন তাইলে সব কিছু গুবলেট হয়ে যাবে, ইলেকশনই হবে না। এবং তখন অন্ধকারের শক্তি আসবে, সেই শক্তি আলো দেবে না অন্ধকারই ছড়াবে তা আমি জানি না। সব রকম ইতিহাস আছে পৃথিবীতে, দেখতে হবে। অনেক ধন্যবাদ। অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে কথাটা একদম ঠিক না। ধরেন এখন যে পরিস্থিতি, কোনো ইনস্টিটিউশনাল সিস্টেমই নাই, ওয়ার্ক করতেছে না। এখন ধরেন ইলেকশনে আপনি গেলেন, ইলেকশনে কোনো কিছু, কোনো নিয়ন্ত্রণ নাই। কি করবেন? বাক্স কোথায়, ভোট দিবে কে, নিয়ে যাবে কে, কে চেক দিবে? পরিস্থিতিটা এরকম। তো সুতরাং এখন তো একটা নির্বাচন করার মতো পরিস্থিতি তো লাগবে, সেই পরিস্থিতি তো নাই। এখন ধরেন রাজনৈতিক অন্ধকার হয়ে যাবে, এটা আপনি মানতে চাচ্ছেন না। আপনি যেটা বলছেন এটাই তো হলো, মানে মান্না ভাই যেটা বলেছেন। হ্যাঁ, ওইটাই বলছি যে অন্ধকার বলতে এইটাই বোঝাচ্ছি যে ধরেন আমার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি আইডেন্টিক্যাল হতো। এখন একদম অপোজিট ফিলোসফির রাজনীতি। একটা রাজনৈতিক বলয়, সব দল এক হবে কেন? ভিন্ন মত থাকতে পারে। একদম অপোজিট বলয়, অপোজিট বলয়ের শক্তি আছে। তারা তো দেশটাকে ক্রাইসিস তৈরি করতে চায়। তার সাথে আপনার এই সুযোগে তো ক্রাইসিস তৈরি করে ফেলবে, কি করবেন? সুতরাং এগুলো হিসেব করে তো নামতে হবে না। এই অপোজিট শক্তি যেটা আপনি বলছেন, এটা ক্রাইসিস তৈরি করে, সংকট তৈরি করতে চায়। এর থেকে তারা ফায়দাটা কি নিতে চায়? ইলেকশন হতে দিল না। গেম তো ইলেকশন হওয়াটা মেইন, তাদের তো একটা উদ্দেশ্য আছে। তাদের উদ্দেশ্য যে আপাতত 2-3 সিট পাওয়ার চাইতে ইলেকশন হতে দিলাম না। তাতে কি হবে? লাভটা কি? লাভ তো হিসাব নাই, ইলেকশন হতে দিলাম না। ডেফিনেটলি লাভ আছে। লাভ ছাড়া কি কেউ চিন্তা করে? হতে দিলাম না, অমকে থাক, আমরা আগাইতে থাকবো, এই লাভ। লাভ তো আর কিছু দেখতে পেয়েছি না। অর্থাৎ এখানে লজিক কাজ করতেছে না, যা অনুমানে কল্পনা করে বলা যেতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে যে ইলেকশন হতে যে পরিস্থিতিটা দরকার সেই পরিস্থিতি নাই। কারণ আমি মতি ভাই, আমি বলছি যে মব সন্ত্রাসটা শেষ করে দিছে। এক, আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম বিনষ্ট হয়ে গেছে, সরকারের নিয়ন্ত্রণ বলে কিচ্ছু নাই। সুতরাং এখন ইলেকশনটা করবে কে, ইলেকশনটা হবে কি করে, এটা তো আমার কাছে মনে হচ্ছে না। তারপরে রাজনৈতিক দলগুলোর ভিতরে একদম অপোজিট ফিলোসফি 2 ভাগে বিভক্ত হয়েছে, 2টা গ্রুপ, 2টা সাইড। হ্যাঁ, সেখানে তো দেখবেন ইলেকশনে ফ্রি ফর অল, যে যেখানে পারে সেখানে করবে, লুট করে নেবে, ইলেকশন ফেল করবে। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, এম এ আজিজ যে প্রশ্নের জবাবটা দিলেন নাই, এই অন্ধকার থেকে কি উগ্রবাদী কোনো শক্তির উত্থান করতে পারে? পারে না, তেমন কোনো কথা না, কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। তার আগে প্রতিবার একটা কথা বলি। ধরেন
মানে উনি যে জায়গাতে গেলেন না, আমি একটু এক্সপ্রেশন দেওয়া উচিত মনে করছি, তাই কথাটা বলছি, মানে তার সাথে ডিফারও করছি না, কিন্তু তারপরে মেবি একরকম হয়তো বলবো না। সেটা হলো কি, ধরেন ওই রকম শক্তি বলতে উনি কাকে বুঝিয়েছেন? সম্ভবত আমার বিবেচনায় জামাত বলেন, তাদের সাথে যারা আছে, বা এনসিপি, যেটা বিএনপি মাঝে মাঝে বলবার চেষ্টা করছে। এমনকি সবশেষে দেখলাম যেন তারেক রহমানও বললেন যে এখন স্পষ্টতই নির্বাচনের বিরোধিতা করা হচ্ছে। আমার কাছে মনে হয় যে জামাতে ইসলাম স্ট্র্যাটেজি ছিল এরকম, বা কৌশল ছিল এরকম, যে তারা নিজেদেরকে প্রধান বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত করবে, যেহেতু আওয়ামী লীগ দায়ী। পলিটিক্যালি তারা এটা করতে পেরেছে অলরেডি। এখন বিবেচনাটা বিএনপির পরেই জামাত আসছে, তো তারা এইটা লুজ করবে কেন? তারা এখন ক্ষমতায় যাবে এরকম তাদের আশা করা তো বাতুলতা। যে কারণে তারা নির্বাচন চাইছে না, এই কথা বলবার আগে 10 বার ভাবা দরকার যে আমি যদি নির্বাচন চাই এবং তাদেরকে যদি নির্বাচনে আনা যায়, তাহলে তাদের সাথে অযথা শত্রুতা কেন করছি? আমি ডিফার করছি তাদের সাথে, তোমার এই পেয়ার যেরকম চাইছো সেটা ঠিক নয়, বা তোমার এই বক্তব্য ঠিক নয়, আমার পজিশন এই, আমরা এই বিতর্ক রাখছি, কিন্তু ভোটে আসো, তোমাকে আমি বিশ্বাস করছি, আমাকে এতটুকু বিশ্বাস করো, সেই নিয়ে আমরা মনে করি যেতে পারি। কিন্তু আমি মনে করি এই অ্যাপ্রোচটা প্রপারলি করা হচ্ছে না। এইটার প্রেক্ষিতে যেটা পরবর্তীতে বলতে হবে যে এরা কত দূর এগোতে পারে, সেটা একেবারেই জনগণের ইয়ের উপরে নির্ভর করবে। কেন? আমি মনে করি এই জায়গাতে ধরেন প্রধান দল হিসেবে বিএনপি মানুষের যতখানি আস্থার জায়গায় আসার কথা ছিল বা উচিত ছিল, এইটা হয়তো বিএনপির মূল নেতৃত্ব বোঝে। আমি মাঝে মাঝে তারেক রহমানের যে সমস্ত বক্তব্য দেখছি, সেগুলোর কন্টেন্ট ভালো খুব, কিন্তু যদি তার ট্রান্সলেশন দেখেন, রিয়েলিটিতে কিছু ট্রান্সলেট হচ্ছে না, বিকজ ওগুলো উনি বন্ধ করতে পারছেন না। কিন্তু ওটা যদি করতে পারেন, আস্থার জায়গায় আনতে পারেন, তাহলে এখন গভর্নমেন্ট তো ইজ জাস্ট আ কেয়ারটেকার টাইপ। ইলেকশন তো বিএনপি করতো, তারা বলতো উই গিভ গ্যারান্টি যে এরকম কিচ্ছু হবে না। এবং এই ধরেন ব্যালট বাক্স যদি ওই বগরতলে নিয়ে চলে যায়, ওটা বিএনপি পারবে, কোনো কোনো জায়গায় জামাত পারবে, আমি তো পারবো না, আমাকে আটকাবে, লোক আছে অনেক বেশি। কিন্তু এরাই যদি দুটো দল মিলে এটা করতো, তাহলে আপনি ইউনুস সাহেবকে এত আলোচনা করার দরকারও রাখতো না। ইউনুস সাহেবকে এটা বলতে পারতেন যে আমার উপর দায়িত্ব কেন দিচ্ছে, দায়িত্ব তো আপনাদের, যাতে এটা ঠিক মতো হয়। ওনার তো কোনো পলিটিক্যাল অ্যাপ্রোচ নাই। ফলে এইখানে আমরা আটকে গেছি যে একটা গভর্নমেন্ট আছে যেটা পলিটিক্যালি নয়, মানে দ্যাট অ্যাডমিনিস্ট্রেশন ইজ বেসিক্যালি পলিটিক্স, এটাই তার মাথার মধ্যে নেই সম্ভবত। আপনি শাসন করবেন, রাজনীতি জানবেন না, তাই হয় নাকি? ওই যে নবাব সিরাজউদ্দৌলার ডায়লগ, রাজাকে রাজনীতি জানতে হয়, উনি বোধহয় নবাব সিরাজউদ্দৌলার ডাক্তার দেখেও নেই, কি জানি, উনি এই দিকে যায় না। তো এইটা যদি উনি করতে পারতেন, তাহলে এখনও কিন্তু আমি মনে করি পারেন। এই যে গতকালকে যে বৈঠকটা হলো, সেই বৈঠকে তার বলার দরকার ছিল, জাতির উদ্দেশ্যে বলতো যে আমি এতদিন পর্যন্ত এই পেরেছি, এই পারিনি, বাকিটা পারার জন্য আপনাদের চাই, পুলিশকে চাই, সবাই মিলে আমরা এটা করব। এইটা উনি জাগাতে পারতেন। বলেন তো খুব সুন্দর, মানে ওনার বক্তৃতা আমি এখনো মুগ্ধ হয়ে শুনি, কিন্তু মানে উনি ফায়ারি বক্তৃতা করেন না, কিন্তু খুবই সুইট, এমন এমন কথা বলেন, মনের মধ্যে ঢুকে যেতে পারেন। অ্যাটলিস্ট আমার মনে তো অনেক আগে থেকে ঢুকে উনি আছেন। বাট এটা ঠিক কিনা যে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছে, তার পরিণতি হচ্ছে আজকের বর্তমান অবস্থা, এখনকার যে অবস্থা তৈরি হয়েছে? মতি ভাই, এই বক্তব্যের সাথে সরি, মানে আমি মূলতই এগ্রি করব না। কেন? অভ্যুত্থানের সময়ও তো আপনি একমত ছিলেন না, তাইলে আপনি ন্যাশনাল গভর্নমেন্ট আর এই ব্যাপারে বিতর্ক করলেন কেন? হলো না কেন ন্যাশনাল গভর্নমেন্ট? তার মানে ঐক্য ছিল না, আপনার চিন্তার ঐক্য ছিল না। কিন্তু শেখ হাসিনাকে সরাতে হবে, সেই ব্যাপারে সবাই একসাথে ছিলাম, বাকি কোনো পয়েন্টে আমাদের ঐক্য ছিল না। দ্বিতীয় কথা হলো, নতুন যে শক্তিটা হলো এনসিপি, এদেরকে আমি সরি, মানে ইউনুস স্যার এদেরকে অনেক বেশি স্বপ্ন দেখেছেন, যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। এরাই আমার নিয়োগকর্তা, এটা বলবার পরে পুলিশের আইজিও তো ওই 25-26 বছরের কিশোর অ্যাডভাইজার হয়েছে অথবা সমন্বয়কারী হয়েছে, তাকে সালাম করতে হচ্ছে, এবং সেও মনে করছে আমার কথাই চলবে। মব জাস্টিস যে বলছে, বা এটা তো মব জাস্টিস না, বা ভায়োলেন্স, হ্যাঁ, যখন ডাকছে তখন তার পেছনে সব ছুটছে, আমার পেছনে ছুটছে না। আমি দুইবার ডাকসুর ভিপি ছিলাম, আমি গিয়ে ইউনিভার্সিটিকে ডাকলে এখন আসবে, আমার কথায় আসবে না, ওদের কথায় আসবে। আপনি একসময় ছাত্র সংগঠন করেছেন, আপনি অনেক মানে রাজনীতি সম্পর্কে জানেন, আপনার কথায় করে আসবে না তো।
এইখানে উনি বরঞ্চ তাদেরকে বলেন ওরা নতুন কিছু করতে চায়, আরও সুযোগ দেওয়া দরকার। তো ডিফারেন্স তো ওইখানে ক্রিয়েট হয়ে গেল। এরকম না কিন্তু যে এরা ঐক্যবদ্ধতায় আলাদা হয়েছে, তারা ধরেন আধিপত্যবাদ মোকাবেলায় এক আছে, তারা আমার সার্বভৌমত্বের উপরে হামলা আসলে তার ব্যাপারে একমত আছে, কিন্তু সামনে দিয়েছেন নির্বাচন, আপনি আমার বিরুদ্ধে তো ইলেকশন করবেন ভাই, আপনার সাথে আমি কীভাবে থাকবো, আপনাকে আমি খুব সম্মান করি, এটা দেখালে লোকে বলবে আপনি এত সম্মান করেন, তাহলে ওকেই ভোট দেওয়া উচিত। আমি সম্মানও তো দেখাবো না। ভোটটা একটু ক্রুয়েল টাইপের জিনিস। তো দিস ইজ এ কম্পিটিশন, কিন্তু কম্পিটিশন ফর পাওয়ার, এইটা খেয়াল করতে হবে। এই জন্যে এই ঐক্য আপনি এখানে পেতে পারেন না। কিন্তু মেইন যে বিষয়গুলো আছে, জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, তার অর্থনৈতিক অগ্রগতি, এই কতিপয় বিষয়ে আমরা এক আছি। এখন আমি মনে করি এখানে কোনো ডিফারেন্স হয়নি। বাকি জায়গাগুলোতে পিয়ার নিয়ে ডিফারেন্স হওয়া খুবই ন্যাচারাল। তারপরে আপনার আপার হাউস লোয়ার হাউসের বিতর্ক খুবই ন্যাচারাল। কীরকম করে নারী প্রতিনিধিত্ব হবে সেটা নিয়ে বিতর্ক, এগুলো সবই হওয়া খুব স্বাভাবিক। এবং এটার সব কিছু নিষ্পত্তি নাও হতে পারে, সব বিষয়ে সবাইকে একমত হতে পারে নাকি, হতে পারে না। তো চলতে চলতে অনেকগুলো বিষয় আবার রিজলভ হয়, আবার নতুন বিতর্ক আসে। এইটাই হলো আপনার সভ্যতার প্রবাহ, তার মতো করেই যেতে হয়। সেইখানেই মনে করি যে এইটা ক্রাইসিস হয়েছে। ক্রাইসিসটা হয়েছে কি, ধরেন আজকে যদি এই অ্যাসুরেন্স পাওয়া যেত, আমি মনে করি নির্বাচনে সবাই যেত, নির্বাচন হতে পারতো। এখনও নির্বাচন হতে পারবে না তা আমি বলছি না কেন জানেন, আমি মনে করি এখনও এনাফ টাইম আছে। শুধু উনি যদি রিগোরাসলি লেগে থেকে পুলিশটাকে ঠিক করেন, বিউরোক্রেসিকে ঠিক করেন, আর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে বলেন ভাই দিস ইজ ফর ইউ নট ফর মি, আমি তো আমার জায়গায় আছি, ইলেকশন হওয়ার পর আমি চলে যাব, কিন্তু আপনারাই দেশ শাসন করবেন, আপনাদের এই 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 দায়িত্ব পালন করতে হবে। না করবে কেন বলেন? আমিও তো চাই পলিটিক্যাল প্রসেসটা ঠিক মতো যাক। 75 বছর বয়স হয়েছে, কোনোদিন এমপি হইনি, একটা ইলেকশন হোক, যদি এমপি হইতে পারি। আমি তো ইলেকশন চাই, মানে শুধুমাত্র জাতীয় স্বার্থে না, সমস্ত রাজনীতিবিদী পলিটিক্যাল প্রসেসটা অন চায়। বিএনপি কী বলে, এনসিপিও চাই যে ইলেকশন হলে তারা তাদের শক্তিটা বুঝতে পারবে কদ্দূর হয়। জামাত মনে করবে ইলেকশন হলে আমি তো অপোজিশন পার্টি হতে পারবো, তারা করতে পারে। এখন সেইখানে যদি কেউ প্রশ্ন করে এই জাতীয় পার্টি এসে গেলে কিন্তু আওয়ামী লীগের কাঁধে উঠবে, ওরা অপোজিশন পার্টি হইতে পারে, তো এটা তো আপনি স্কোপ ওপেন যদি রাখেন হইতেই পারে। কিন্তু আমি এটা বাস্তব মনে করি না, কিন্তু এইটাকে আপনাকে মেনে নিয়েই সামনের দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। অনেক ধন্যবাদ। না, এখন দেশটা মানে দেশটা তো আমাদের সবার, একটা নির্বাচনের সামনে, যেটা মাহমুদুর রহমান মান্না বারবার বলার চেষ্টা করেছেন যে প্রফেসর ইউনূসের হাতেই এখনও কিন্তু মানে কৌটি বল আছে এখনও, তিনি তো যেটা ডেকে বলতে পারতেন, কিন্তু প্রফেসর ইউনূস সেই পথে হাঁটছেন না কেন? আমার মনে হয় শুরুর থেকে দেশ চালানোর বিষয়টাতে উনি কোনো সময়ই ওনার পরিকল্পনাটা সঠিক ছিল না, সঠিক নাইও। উনি আসলে এই জায়গা উনি বোঝেন না আমার ধারণা। কারণ তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, সারা বিশ্বে তার বক্তৃতা সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা পয়সা দিয়ে শোনে, সব ঠিক আছে, কিন্তু তার ওই জায়গায় অর্থনীতি ভালো বোঝেন, কিন্তু অর্থনীতি ভালো বোঝেন তাই বলে রাজনীতি ভালো বুঝবেন এমনটি না। তিনি শুধু ভুলই করেছেন। অর্থাৎ প্রথমেই যদি শুরু করতো, ধরেন একটা অভ্যুত্থানের সময় দেশটা এলোমেলো হয়ে গেছে, তখন আমি রিপিটেডলি বলবো, রাজনৈতিক দলগুলোকে যদি কনফিডেন্সে নিত এবং মব জাস্টিসকে যদি উস্কায় না দিত, তাহলে দেশটা তার নিয়ন্ত্রণে থাকতো আমার ধারণা। এবং আইনশৃঙ্খলা বাহিনী এটারে ঠিক করা, তৈরি করা, গুছায় ফেলা, এগুলো ওনার মাত্রায় কাজ করছে বলে মনে হয় না। এবং ওনার যারা সহকর্মী আছে, উপদেষ্টা বানাইছে, উনি তো বলছে নিউজে সাক্ষাৎকার দিয়ে যাকে চিনি তাকে বানাইছি, এবং একটা উপদেষ্টা গ্রেটার চিটাগাং এর বাইরে নাই, একটাও নাই। আছে, যাই হোক, হ্যাঁ নাই, আছে, আমার জানার মতে নাই, যাই হোক। তো এখন এই জন্য আমি বলছি, এখন শেষ সময় এসে এই যে সমস্যাগুলো হয়ে গেছে এখন কারেকশন করা খুব ডিফিকাল্ট। আমি এই জন্যই বলবো, এখনও রাজনীতিবিদদেরকে সাথে নিয়ে আন্তরিকভাবে খোলামেলা আলোচনা করে নির্বাচনটা কিভাবে করা যায় এটা চিন্তা করে বের করা দরকার। রাজনৈতিক দলগুলোকে দূরে রেখে উনি আর পারবেন না। ধন্যবাদ। আমার হাতের সময় 1 মিনিটও নেই, এই ধরেন 40 সেকেন্ড আছে। সেটা হচ্ছে যে আমরা শেষ করতে চাই, কি বলে শেষ করব? Let's hope for the best. আর কি আছে বলেন? এছাড়া অনেস্টলি বলি, মন্ত্রী ভাই, আমি নিজেও এরকম হতাশার কথা কখনো বলি নাই, কিন্তু এখন আমি দেখছি যা সেটা বলেছি।
আবার সম্ভাবনা আছে তা আমি মানছি, বিকজ এখন আমি জনগণকে বিশ্বাস করি। আমি নেতৃত্বকেও ছোট করতে চাই না। প্রফেসর ইউনূসকে আমি রেসপেক্টের জায়গাতেই রাখি, কিন্তু তার ঠিক কাজটা করতে পারতে হবে। তা যদি না পারেন তাহলে পরিণতি যা হওয়ার তাই হবে, কিছু করার নেই আমাদের। মাহমুদুর রহমান, না অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শেষ করতে হচ্ছে আমি আজিজ, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন।